अरे रात दिन तुम्हारा रास्ता है मैया, क्यों डर डर के निकलते हो? নর্মদেহার আজ 9ই জানুয়ারি সকাল এই পবিত্র গোঘাট টোকসর গ্রামে এই পবিত্র গোঘাট এই স্থানটি ছেড়ে রওনা হচ্ছে সামনে। তো এই জায়গাটার বইতে যখন পড়েছিলাম তপভূমি নর্মদাতে, তখন এই জায়গাটাতে শৈলেন্দ্র নারায়ণজি এক রহস্যময় সাধুর দর্শন পেয়েছিলেন, তার নাম স্বামী প্রত্যজ্ঞানন্দ। তো 80 সাল আগের কথা, এখানে জিজ্ঞাসা করলাম, তারা বলতে পারলেন না। আরেকটি অসঙ্গতি দেখলাম, তিনি বলেছিলেন এখানে নীলকণ্ঠেশ্বর মহাদেব, কিন্তু এখানে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন গৌতমেশ্বর মহাদেব, নীলকণ্ঠেশ্বর নন। অবশ্য প্রকৃতিগতভাবে নীলকণ্ঠেশ্বর হতেও পারেন, সেটা তো গৌতম ঋষি পূজা করেছিলেন, তার স্থাপনা করেছিলেন, সেই জন্য হয়তো গৌতমেশ্বর। তো নীলকণ্ঠেশ্বর মহাদেব অস্বীকার করা যায় না। গৌতমেশ্বর হলো নাম, কিন্তু প্রকৃতিতে তিনি নীলকণ্ঠেশ্বর, সেটা হতে পারে। আচ্ছা, খুব সুন্দর। একাই একটা ঘরে ছিলাম, আরেকজন বাঙালি দর্শন পেলাম। তার হিন্দির মধ্যে বাঙালি টোন দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তা বিস্তৃত কোথায় থাকে, কোথায় বাড়ি, কি করে জানা হয়নি। তো সকালবেলা দেখলাম সে নিজের মতো বেরিয়ে গেছে। সে সকালে চান টান করে না, হয়তো পরে কোথাও নর্মদার তীরে বসে স্নান পূজা এসব করবে। যাই হোক, দূর থেকে ওই চূড়া দেখা যাচ্ছে। স্থানটি অতি পবিত্র। ঘাটে বাবার উদ্দেশ্যে এবং পিসমশাই সদ্য গত হয়েছেন, তার উদ্দেশ্যে জল দান করলাম। গোঘাট পবিত্র স্থান। তারা সবাই সৎ প্রকৃতির মানুষ ছিলেন, শান্তই বলা চলে। সুতরাং তাদের মঙ্গল অমঙ্গল এসব কামনা নয়, তাদের স্মৃতিটা বুকে নিয়েই তর্পণ করা। খুব সুন্দর। এই দেখা যাচ্ছে গোঘাট মন্দিরের চূড়া। বারবার ফিরে ফিরে দেখি, জায়গাটা ভারী সুন্দর। তো আজকের কাকড়িয়া যাব, নর্মদেহার। তো একজন ডাকলেন, এটাও পুণ্যভূমি, এখানে হয়তো চা সেবার ব্যবস্থা আছে একটু, সেই জন্যই ডাকলেন। যাক, মহেশ চৈতন্যজি মহারাজ। সুন্দর অনেকটা জায়গা নিয়ে আশ্রমটা, তো এটা একটা দূর হবে। ঘুরে ঘুরে যেতে হবে। নর্মদে
তো ওপারে গাঙ্গড়ি, আর সামনে একটা জায়গা দেখা যাচ্ছে, জুম করে দেখা যাবে। তো এই জায়গাটায় একটা লাল পতাকা আছে জলের মধ্যে। তো এই জায়গাটাকে বলে গঙ্গাবাহ। মানে এখানে একটা জায়গায় জলের মধ্যে প্রবল ঘূর্ণি আছে। তো জল, নর্মদা মায়ের জল যে পূর্ব দিক থেকে উত্তর দিকে, এই পশ্চিম দিকে যাচ্ছে তা নয়। এখানটা জল, ওখানে একটা প্রবল ঘূর্ণি হচ্ছে। সেই ঘূর্ণি একটা বিরাট একটা গর্তের মতো জায়গা আছে। সেই গর্তের মধ্যে চারিদিক থেকে সেই গর্তের মধ্যে পড়ছে, ঘুরে আবার পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে হয়ে আবার অনেকটা ঘুরে তারপর পশ্চিমমুখী হচ্ছে। তো এটা প্রাকৃতিক একটা নিয়ম, কিন্তু এটাকেই বলছে যে গঙ্গা যমুনা, এবং এটা মানুষের বিশ্বাস। আসলে তো এটা প্রাকৃতিক ক্ষেত্র। প্রাকৃতিক ক্ষেত্রে পাহাড় পর্বত আছে জলের মধ্যে, তারপরে জলের গতি পাহাড়ের উঁচু দিক থেকে নিচের দিকে যাচ্ছে, সেখানটা পড়ছে, পড়ে সেখান থেকে ঘূর্ণির আকারে। তো বলে গঙ্গা মাতা এখানে নাকি স্নান করতে আসেন। আমরা যে গঙ্গা মাতাকে নানাভাবে অশুদ্ধ করি, গঙ্গা মাতা এখানে নর্মদা মায়ের এখানে এসে নিজের শরীরে সে মালিন্য থেকে মুক্ত হন। অনেকে বলে কখনো কখনো তিনি এক কৃষ্ণ গাভীর রূপ ধরে এখানে নামেন জলে, আর উঠে যখন চলে যান তখন শ্বেত গাভীর রূপ ধরে চলে যান। এইরকম নানা কথা আছে, জনশ্রুতি আছে। তো আমি মায়ের রাস্তায় চলেছি, সে জনশ্রুতি বিশ্বাস করেই চলছি। তো মন বলে এটা একটা প্রাকৃতিক ক্ষেত্র, ভিতর থেকে জলের অনেক ধারা আছে, স্রোতের গতি, সেই তার গতিপথ অনুসারে ঘূর্ণির মধ্যে দিয়ে এখানে বয়ে চলেছে। এইটাই বিশ্বাস করতে বেশি মন চায়। যাই হোক, জায়গাটা অতি পবিত্র, এটাতে কোনো সন্দেহ নাই। জলের ধারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জলের মধ্যে একটা তেজ আছে, সেই তেজে এখানে কোনো অশুদ্ধি থাকতে পারে না। আর চারিপাশে জলকে অপবিত্র বা দূষিত করার কোনো রকম সুযোগও নেই। জায়গাটি ভারী সুন্দর, তাতে কোনো সন্দেহই নেই। তো নর্মদে হাট, আমি উপরে আশ্রমে আছি আপাতত। একটু বাদে এদের রান্নাবান্না হয়ে গেলে ভোজন প্রসাদী করে যাব। এখন এই জঙ্গলের মধ্যে পাকদণ্ডি ধরে যাচ্ছি একাই গঙ্গার তীরে, এই নর্মদা মায়ের তীরে। এখানেই গঙ্গাবাহ, বা এখানে গঙ্গা, যমুনা এবং সাগর তিনের মিলন স্থান বলে ধরা হয়। এখানে দূরে একটা স্থান আছে, সে জায়গাটা দেখাচ্ছি। তো ওই যে পতাকা দেওয়া স্থান আছে, ওর ওপাশে একটা জায়গা ঘূর্ণির মতো জায়গা আছে। সেখানে নর্মদা মায়ের জল এই দিক থেকে গিয়ে মাঝখানের অংশটায় পড়ছে, পড়ে ঘুরে পূর্ব বাহিনী হয়েছে, পূর্ব বাহিনী হয়ে ফের আবার পশ্চিম বাহিনী হয়েছে। তো এই জায়গাটায় স্থানীয়ভাবে বলা হয় গঙ্গা যমুনার আর নর্মদার মিলন স্থান। আর দূরে ওই যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে বলে সাগর। তো বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একবার নাকি এখানে এসেছিলেন, কোনো এক দানবকে শিব ঠাকুর হর পার্বতী সাপ দিয়েছিলেন, তার সাপ মুক্ত হওয়ার কাহিনী এই সমস্ত। তবে
পুরাণে বর্ণিত আছে এই জায়গাটা নাকি ছিল মাতঙ্গ ঋষির তপস্যার স্থল। তো এপারে না ওপারে সেটা খুব একটা জরুরি বিষয় নয়, যে পারেই হোক এই জায়গাটা মাতঙ্গ ঋষির তপস্যার স্থল। এইটাই হচ্ছে তপভূমি নর্মদা গ্রন্থে বলা আছে। তো জায়গাটি ভারী সুন্দর, একদম নর্মদা মায়ের তীরে, ছাদের উপর থেকে বরঞ্চ ভালো দেখা গেছে। তো এই একদম খুবই সুন্দর জায়গা, সুন্দর ঘাট, নর্মদা নর্মদা। তো ফানগাঁও গ্রামে এই গঙ্গেশ্বর মন্দিরে আজকে এখানে দুপুরের প্রসাদ নিলাম 11টার সময়, ডাল বাটি আর ভাত। তো সুন্দর। এই আশ্রমে 3 জন থাকেন, 3 জন এই বাবা থাকেন, আর ওই মা বাসন মাজছেন, আর এক মা এই সবে প্রসাদ নিতে বসেছেন। এই সাধু সন্তের জীবন খুবই কঠিন। সাধু সন্তের জীবন কেমন হয়? সাধু সন্তের জীবন হয় কর্মময়, অন্যের জন্য, নিজের জন্য কম। এই পরিক্রমার কারীদের জন্য সাধুরা যাচ্ছে, তাদের জন্য এরা দিন রাত এই মায়ের তীরে পড়ে আছেন, নিজে হাতে তাদের সেবা যত্ন করছেন, তাদের ভোজন প্রসাদের ব্যবস্থা করছেন। সামান্য উপকরণের মাধ্যমে যে সেবা দেওয়ার এটাই সাধু জীবনের লক্ষণ। এইবার আমরা এই স্থান থেকে রওনা হব, হয়ে দেখি কত দূর যাওয়া যায়। রাবের খেড়ি অবধি তো যাওয়ার ইচ্ছা আছে। নর্মদেহার মায়ের তীর দিয়েই চলেছি। তো এখানে দেখছি দীর্ঘ পথ মায়ের তীর দিয়ে যাওয়ার জায়গা আছে। আর এখানে ফসল লাগিয়েছে, কি ফসল, ঝিঙে জাতীয় কিছু হবে, সুন্দরভাবে লাগিয়েছে, অদ্ভুত দেখতে, একদম যেভাবে লাগানো উচিত বিজ্ঞানসম্মতভাবে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে জল দিচ্ছে। তো ঝিঙে না চাল কুমড়ো হবে বুঝতে পারছি না, দূর থেকে খুব সুন্দরভাবে লাগিয়েছে। প্রবল কনকনে ঠান্ডা, হাত জমে নীল হয়ে যাচ্ছে, হাতের রং পাল্টে গেছে। একা একাই চলছি, একা একা চলার একটা আনন্দ আছে। আজকে মনে হচ্ছিল ওই বাঙালি ছেলেটি যদি সাথে চলতো হয়তো ভালো লাগতো, কিন্তু কখন বেরিয়ে গেছে। ও মনে হয় নিজের মতো থাকতে পছন্দ করে, ও একা একাই চলছে। দেখে তো চাল না, এগুলো ওই ওই তরুল জাতীয় জিনিস, এই সবজি হয়, খুব সুন্দর খেতে। হ্যাঁ, তাই খুবই সুন্দর, ফলেছেও দারুণ। আধুনিক বিজ্ঞানসম্মত চাষে জল কম লাগে, পরিচর্যা করতে সুবিধা হয়, আগাছা কম ওঠে, এবং ফসলের ক্ষেতে বিষ বা সারও কম লাগে। এখানকার ভূপ্রকৃতি অনেকটা গুজরাটে যেখানটা ছিলাম জানোর, বা ভারুচেও ছিলাম আগে, ভারুচেও এরকমই
চেহারা ছিল। এবড়ে খেবড়ে জমি, উঁচু নিচু, বাবলা ঝোপ। তবে নানা বিষয়ে এসব জায়গায় উন্নতি হচ্ছে। চাষের জমি, চাষের প্রকৃতি, সেচের ব্যবস্থা, তারপরে বিদ্যুৎ সরবরাহ বেশিরভাগ জায়গাতেই আছে। এই জলমুরগি কি সুন্দর, ওর মতো খুঁটে খুঁটে খাচ্ছে, বিরাট চেহারা, সুন্দর দেখতে। কি সুন্দর, ভয় পায় না মানুষকেও, সুন্দর দেখতে। তো কাকরিয়া থেকে একটু আগে এই জায়গাটায় গ্রামের একটু ভিতরে, মায়ের কিনারায় যাওয়ার রাস্তা নেই বলে অনেকটা দূর চলে এসেছি। গ্রামের দূর থেকে দেখা যাচ্ছে অবশ্য মাকে। এই জায়গাটাতে বিরাট ইট ভাটা, অনেকগুলো ভাটা। এগুলো হচ্ছে নর্মদে আর কয়লার আগুনে পোড়ানো ইট। বিশাল বড় ইট ভাটা, হাতে তৈরি ইট, ছোট ছোট ইট। একের পর এক ভাটা সাজানো হচ্ছে, পুড়ে যাচ্ছে, আবার বিক্রি হয়ে যাচ্ছে একই সাথে। মাটি অতি প্রাচীন ভূমির মাটি, ওই উঁচু সব ভালো মাটি পেয়েছে বলে এখান থেকে ওই যে উঁচু ভূমি, ওর থেকে মাটি কেটে কেটেই ইট তৈরি হচ্ছে ওই মাটি দিয়ে। শক্তপোক্ত ইট। বালি আর আলাদা করে মেশাতে হয় না, বালি এতে যথেষ্ট পরিমাণে মিশে আছে, শুধু মাটিগুলো একটু চেলে নিলেই হলো। ইটের বড় বড় টুকরো বা খোয়ার বড় বড় টুকরোগুলো বার করে দিলেই ব্যাস। আর সঙ্গে মনে হচ্ছে এই সামান্য পরিমাণে ভুসিও মেশানো হয় এর সঙ্গে। এগুলো হচ্ছে ধান গম মাড়াইয়ের পরে খুব মিহি ভুসি একটা পাওয়া যায় এখানে। মেশিনে মাড়াই হয় তো, তার থেকে হয়। ওই যেমন দেখছি প্রতিদিনকার মতো সকালবেলা উঠেই মানুষজনের বিচিত্র সব কর্মকাণ্ড, এক একজনের এক একটা পেশা, সেই পেশা অনুযায়ী। আর চারিদিকে খালি ভরা ফসল, বিভিন্ন রকমের জীবজন্তু। তারা মানুষকে ভয় পায় না, মানুষ তাদের কোনো ক্ষতি করে না। তাই আজকের আকাশ খুব পরিষ্কার এবং প্রচণ্ড ঠান্ডা। তো এখন 8টা বেজে গেছে, বেশ কিছুক্ষণ হলো। সেভাবে সূর্যের তেজ এখনো শুরু হয়নি। নর্মদে হর নর্মদে হর। আমরা আজকে মহারাষ্ট্রের এক দল সবাই আছি একসঙ্গে। আজকে সকাল থেকে সবাই একসঙ্গে। এখন আমরা এসেছি রাবেরখেড়ি। রাবেরখেড়ি এখানে একটা ঐতিহাসিক স্মরণীয় স্থান। এখানে আছে সমাধি বাজিরাও, প্রথম বাজিরাও। হ্যাঁ, রাবেরখেড়ি তো এই সেই সমাধি। প্রথম পেশোয়া, প্রথম হ্যাঁ बाजीराव राबड़ी। हाँ, राबड़ी। हाँ, ये गेट से शुरू हो रहे हैं। हाँ, बाबूजी ये करना है तुम? हाँ, करेंगे, सब कुछ करेंगे, सब कुछ। हाँ, वीडियो बना रहे हैं बाबूजी। अच्छा, तो
এই হচ্ছে দরজা, মূল দরজা, একদম নর্মদা মায়ের কিনারে। আগে পাশটা দেখিয়ে নিই। এখানে আছে একটা বিরাট অশ্বত্থ গাছ। তো এখানে নর্মদা মায়ের অপরূপ দৃশ্য। তো এই নিচে দিয়ে মা গিয়েছেন, হ্যাঁ, বহুদূর একদম। আর এখানটা নিচের অংশটা পুরো সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া আছে। তো এই হচ্ছে প্রথম পেশোয়া বাজিরাও, তার সমাধিস্থল। এটা একটা ঐতিহাসিক স্মারক বলা যায়। তো এখন ভিতরে প্রবেশ করছি। এই তো এইখানেই হয়তো শ্রীমন্ত বাজিরাও পেশোরা সমাধি পর চড়না মানা হ্যায়। তো এর উপরে চড়া যাবে না, এইটাই তার সমাধিস্থল। বেশ খুব সুন্দর জায়গা। আর ভিতরে যাওয়া যাবে। ভিতরে এই জায়গাটি দেওয়াল 2 ফুটের উচ্চের থেকেও বেশি চওড়া দেওয়াল। তা ভিতর দিয়ে এই জায়গাটি আছে। তো জায়গাটি মোটামুটি अरे आप ज़्यादा बात करेंगे तो कैसे वीडियो बनाएंगे, है ना? ऐसे ही चलिए, कोई बात नहीं, हम वीडियो कर लेंगे, बाद में बात करेंगे। हाँ, अच्छा। तो এই ঘরটি উচ্চতায় 8 ফুটের কাছাকাছি হবে। দেয়ালগুলো পুরো চওড়া প্রায় 2 ফুট। আর প্রত্যেক ঘরের মধ্যে নকশাও করা আছে। তো এখান থেকে যে জানলা আছে, জানলা দিয়ে নর্মদা মা দেখা যাচ্ছে, মানে অতি মনোরম স্থান। ভিতরটা অনেকটা এয়ার কন্ডিশনের মতো, এত সুন্দর জায়গা, দেখার মতো। এই হচ্ছে পেশোয়া প্রথম বাজিরাওয়ের সমাধিস্থল। উপরে ওঠা বারণ, সেই জন্য উঠলাম না। তো এই ঘরগুলো কেন করা, কীভাবে, কী জন্যে করা, তখন হয়তো সব লোকজন থাকতো। মহারাষ্ট্রের এটা একটা অন্যতম সুন্দর গর্বের জায়গা। অনেকগুলো কক্ষ আছে, 1 2 3 4 5 6 6 2 12, আচ্ছা 18 19 20 21 22, এর 24টার মতো কুঠুরি আছে। তো পুরোটা ঘুরলাম। সুন্দর জায়গা। এই ঘরটা তালা বন্ধ, মনে হয় এখানে যারা সংরক্ষক তাদের থাকার জায়গা বা জিনিসপত্র আছে। তো বাজিরাওয়ের এই সমাধিক্ষেত্র দেখে, এই সমাধিক্ষেত্রকে প্রদক্ষিণ করে ও পিছন দিক দিয়ে নর্মদা মায়ের তীর দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছাবো। তো এই সমাধিক্ষেত্রের পিছন দিক দিয়ে এখন যাচ্ছি। বেশ খুব সুন্দর। এইবার পৌঁছে গেলাম নর্মদা মায়ের তীরে। অপূর্ব সুন্দর স্বচ্ছ জলের ধারা, খুবই সুন্দর। তো রাবের গাড়ি ছেলে ওই দূরে দেখা যাচ্ছে সমাধিক্ষেত্র। ওখান থেকে একটা জায়গায় এসছি। এই জায়গাটা মায়ের বুকে খানিকটা হরাইজেন্টাল ওয়াটারফলস আছে। তো এই পাহাড়ের কাছ দিয়ে, তো একই মায়ের বুকে এই দিকের থেকে ওই দিকে জলের উচ্চতার কমসে কম 2-3 ফুটের উচ্চতার তফাৎ আছে।
তো এখানেও একটি হরাইজন্টাল ওয়াটারফলস এই চলছে। এখানে নর্মদা এই জায়গাটাতে কিন্তু মা খানিকটা পূর্ব দিকে বেয়ে ওই পাথরের স্তরটাকে ঘিরে ওই দিক দিয়ে চলেছে। তো একটা অদ্ভুত একটা জায়গা, প্রবল স্রোত। हाँ एक खड़क नदी है, खड़क नदी खड़क। তো এখন আমরা বিকেলবেলা এখন খড়ক নদীর তীর দিয়ে চলেছি। এখানে খড়ক নদীর সাথে নর্মদা মায়ের সঙ্গম হয়েছে এখানটা, এই হলো সঙ্গমস্থল। তা আমি আজকে মহারাষ্ট্রের কিছু সহযাত্রীর সাথে এগোচ্ছি এই দল বেঁধে। আমরা খড়ক নদী তীর বেয়ে একটুখানি এগিয়ে যাচ্ছি, এগিয়ে না পিছিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে সামনে একটি ঝুলা পুল আছে। ঝুলা পুল মানে ঝুলছে না, ওটা হচ্ছে ভাসমান ভেলা। তো ঝুলা পুল না বলে কি ভেলা পুল বলা যায়। তো ভেলা পুল দিয়ে এই খড়ক নদী পার করব। জমি একদম পাথুরে জমি। আমি ক্যামেরা উঁচু করতে পারছি না, কারণ হচ্ছে সূর্যদেব সামনে, কোনো ছবি দেখতে পাওয়া যাবে না, জ্বলে যাবে। তো আমি একটু সাইড করেই চলছি। বাঁ পাশে প্রায় 40 ফুট উঁচুতে জমি। বর্ষার সময় নিশ্চয়ই এখানে তীব্র স্রোতে ধারা বয়ে যায়, উঁচুতে জল অত দূর অবধি তো ওঠে, দেখাই যাচ্ছে। আচ্ছা, তো সঙ্গমস্থল থেকে এটা প্রায় 300-400 মিটার হবে দূরে এই পুলটি আছে। এই পুলটি পার হয়ে আমরা খড়ক নদী পার হব পুলটি দিয়ে। এখন তীব্র গরম, এত গরম যে সামনে তাকানো যাচ্ছে না, সূর্য যেন ঝলসে দিচ্ছে। আর রাত্রেবেলা মারাত্মক শীত, 8 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন ভোর রাতে। সকালবেলা স্নান করা অবধি তো ঠিক আছে, কিছুক্ষণ বেরোনোর পরে যখন হাওয়া দেয় তখন হাত একবারে নীল হয়ে যায়। তো এখন ভিডিও বন্ধ করি, কাছে গিয়ে আবার চালু করব। তো খড়ক নদী এইভাবে পার হয়েছি। এই ভাসমান ব্রিজটি বেশ বিপজ্জনক, কারণ এর উপরের যে বাঁশের যে টুকরোগুলো আছে, টুকরোগুলোর দূরত্ব সব জায়গায় সমান নেই, কোনো কোনো জায়গায় নরম হয়ে গেছে, বদলানো দরকার। তো খুব সাবধানে সাবধানে পার হলে ঠিক আছে। নদীটি বেশ গভীর এবং ভালো স্রোত আছে। তো এই খড়ক নদী পার হয়ে গেলাম আজকে 9 তারিখ বিকালে। সামনে আছে প্রবল তীব্র স্রোত, আর আমরা আজকে দলে আছি এই এতজন সজ্জন। আচ্ছা, সামনে বলিয়ে নর্মদে হার। হ্যাঁ, তো মায়ের জয়ধ্বনি দিয়ে আজকে, হ্যাঁ, নর্মদে হার। তো খড়ক নদী পার হয়ে বকাওয়া গ্রামে ঢুকেছি। তো এই বকাওয়া গ্রামটার একটা বিশেষত্ব আছে। এখানে সব জায়গায় ওই শিবলিঙ্গ তৈরির প্রাকৃতিক পাথর, যেগুলো নর্মদা মায়ের বুক থেকে উঠেছে, বিভিন্ন রকমের, বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন দামের শিবলিঙ্গ তারা বানায় এবং সাপ্লাই দেয় বিভিন্ন জায়গায়। তো এই হলো শিবলিঙ্গ তৈরির কারখানা। এই, হ্যাঁ চলো, হ্যাঁ चलो भाई पानी पी ले। हाँ चलो, अगर बुलावा आए तो पीना चाहिए। चलो 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 आ जाओ।
হ্যাঁ, তো এই হলো একটি শিবলিঙ্গ তৈরির, এবং এখানে তার প্রদর্শনী, বিভিন্ন মাপের শিবলিঙ্গের তৈরির স্থান, এবং এখানে সংগ্রহশালা, এইসব জনিপীঠ সহ সব বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের। शिवलिंग भी मिल जाएगा यहाँ, ऐसा? हाँ, हाँ, अब आगे चलते रहिए क्योंकि हमारा बस। তো এই হলো বিভিন্ন রঙের শিবলিঙ্গ, বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন দামের। তো গ্রামটি শিবলিঙ্গ তৈরির গ্রাম। আসলে শিবলিঙ্গের তৈরির যে পাথর, তার রং, গঠন, তার দুষ্প্রাপ্য কতখানি ইত্যাদি নানা বিষয়ের উপরে মূল্য নির্ধারণ করে। আর এই রঙের বিভিন্ন বৈচিত্র্য আছে, কোনোটা রক্তাভ, কোনোটা সবুজ রঙের, হ্যাঁ সবুজ রঙের বামদেব, তারপরে কোনোটার রং মধুপিঙ্গল রঙের, তারপরে প্রাথমিক গঠন আকার নিখুঁতভাবে করার পর সেগুলোকে পালিশ করা হয়, গ্রানাইট পালিশ, তার বিভিন্ন উপকরণ আছে। তো এই বকাবা গ্রামে আজকে আমরা থাকবো এরকমই ভেবেছি। তো শিবলিঙ্গ গ্রাম ছাড়িয়ে আমরা এগোচ্ছি। তবে গ্রাম এত তাড়াতাড়ি খতম হবে না, বহু দূর অবধি এই কারখানা দেখতে পাওয়া যাবে। মহাকাল শিবলিঙ্গ ৮, কত সুন্দর তার সব গঠন, আর সব নন্দী মহারাজ বিভিন্ন আকৃতির। নর্মদে হাট। তো বকাবা গ্রামের এখানে আশ্রম পর্যন্ত যাওয়ার রাস্তাটি এই রকম, ক্রমশ ঢালু হয়ে আসছে, অনেক উঁচু থেকে অনেকখানি নিচে, এবং ঢালু প্রায় ৪৫ ডিগ্রি কোণে রাস্তাটি নিচে নেমে গেছে। সাধারণ যারা স্থানীয় গ্রামবাসী তাদের তো এই রাস্তা চলে চলে অভ্যস্ত, কিন্তু পা একবার হরকালে গড়িয়ে পড়ে যাবে অনেক দূর অবধি। তো নর্মদার কিনারে বকাবা গ্রামের এই আশ্রম, এখানেই আমরা রাত্রেবেলা থাকব। গ্রামটি খুব ধর্মপ্রাণ, সকলেই নর্মদে হর বলে আমাদের সম্ভাষণ করছে। আসলে শিবলিঙ্গ তৈরি হয়, তার একটা পূর্ণ প্রভাব তো আছে গ্রামের উপরে। আর ঘরে ঘরেই বিভিন্ন দেবদেবীর মূর্তি, পূজার স্থান, এই সমস্ত আছে, নাগদেবী, আচ্ছা বিভিন্ন সিদ্ধ বাবার স্থান, প্রত্যেকটা ঘরেই শিব ঠাকুরের বা বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং ধুনি ইত্যাদি সব আছে গ্রামটির মধ্যে। নর্মদে, হ্যাঁ হ্যাঁ নর্মদে, হ্যাঁ। তো এই এসে গেলাম অন্নক্ষেত্র, এখানেই আজকে আমরা থেকে যাব। নর্মদে হাট, মা রেবা অন্ন।